সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় ফৌজদারি আপিল। ফৌজদারি কার্যবিধি 1898 এর 404 ধারা থেকে 431 ধারায় ফৌজদারি আপিল সংক্রান্ত বিধান বর্ণিত হয়েছে। বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় এই আপিল সংক্রান্ত বিধানটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দুইটা একটা প্রশ্ন সবসময় হয়ে থাকে। ছোট্ট একটা টপিক হলেও খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা দেখে নেই যে এই ফৌজদারি আপিল সংক্রান্ত বিধানে কি বলেছে। তো তার আগে আপনারা একটু আমার এই লাইভটা শেয়ার করে দেন, আর কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। প্রিয় স্টুডেন্ট, ফৌজদারি কার্যবিধিতে আপিল করা যায় কয়টা ক্ষেত্রে? ফৌজদারি কার্যবিধিতে আপিল করা যায় 3টি ক্ষেত্রে। আপনারা বোর্ডে খেয়াল করবেন। আপিল করা যায় 3টি ক্ষেত্রে। তাহলে কয়টা ক্ষেত্রে আপিল করা যায়? 3টি ক্ষেত্রে আপিল করা যায়। ক্ষেত্র 3টি। একটা হচ্ছে দণ্ডের বিরুদ্ধে আপিল, দণ্ডের বিরুদ্ধে আপিল। তাহলে দণ্ডের বিরুদ্ধে আপিল। 2 নাম্বার হচ্ছে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল। 3 নাম্বার খালাসের বিরুদ্ধে, খালাসের বিরুদ্ধে আপিল। তাহলে আপিল করা যায় কয়টা ক্ষেত্রে? আপিল করা যায় 3টা ক্ষেত্রে আপিল করা যায়। প্রশ্ন হতে পারে এমসিকিউতে আপিল করা যায় কয়টি ক্ষেত্রে? 3টি ক্ষেত্রে আপিল করা যায়। প্রশ্ন হতে পারে নিম্নবর্ণিত কোন ক্ষেত্রে আপিল করা যায়? 3টা ক্ষেত্রে আপিল করা যায়। দণ্ডের বিরুদ্ধে আপিল, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল, খালাসের বিরুদ্ধে আপিল। এই 3টা ক্ষেত্রে আপিল করা যায়। এখন কথা, ফৌজদারিতে আপিল আদালত কয়টি? ফৌজদারিতে আপিল আদালত হচ্ছে 3টি। ফৌজদারিতে আপিল আদালত 3টি। খেয়াল করেন, আপিল আদালত 3টি। তাহলে আপিল আদালত 3টি কি কি? আপিল আদালত 3টি হচ্ছে, 1 নাম্বার হচ্ছে উচ্চ আদালত, যেটা হাইকোর্ট বিভাগ, হাইকোর্ট বিভাগ। নাম্বার 2 হচ্ছে দায়রা, দায়রা। আর 3 হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই 3টা। তাহলে আপিলের ক্ষেত্র 3, আপিল আদালত 3। ক্ষেত্র 3, আদালত 3। বোঝা গেছে? এখন কথা হচ্ছে কে আপিল করতে পারে? আপিলটা কে করবে? কে করতে পারবে? আসামি নাকি ফরিয়াদি, না কে করবে? তাহলে কে আপিল করতে পারে খেয়াল করবেন। আপনারা একটু এটা হলে পরে ইয়া করে নেন, লিখে নেন, কে আপিল করবে বা করতে পারে। তাহলে কে আপিল করবে খেয়াল করবেন। 2 ধরনের ব্যক্তি আপিল করতে পারে। 2টা পক্ষ আপিল করতে পারে। কয়টা পক্ষ আপিল করতে পারে? 2টা পক্ষ আপিল করতে পারে। একটা হচ্ছে আসামি, আসামি আপিল করবে। আর 2 হচ্ছে ফরিয়াদি, ফরিয়াদি আপিল করবে। ঠিক আছে? এই 2 জন আপিল করবে, আসামি আর ফরিয়াদি, 2 জন। কেমন? আচ্ছা, এই আসামি আবার কয়টা ক্ষেত্রে আসামি আপিল করতে পারে? একটা ক্ষেত্রে আসামি আপিল করতে পারে। দেখেন, এই যে আসামি, আসামি একটা ক্ষেত্রে আপিল করতে পারে, সেটা হচ্ছে কি? দণ্ডাদেশের বিরুদ্ধে, দণ্ডাদেশের বিরুদ্ধে, বিরুদ্ধে
তাহলে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবে কে? দণ্ডাদেশের বিরুদ্ধে, দণ্ডের বিরুদ্ধে, দণ্ডটা তার বেশি হয়ে গেছে, এই দণ্ডে সে সন্তুষ্ট না, মনে হচ্ছে যে তার বেশি হয়ে গেছে বা অন্যায়ভাবে তাকে দণ্ড দেওয়া হয়েছে, এই জন্য দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবে কে? আসামি করবে। এবার ফরিয়াদি, ফরিয়াদি আপিল করবে দুইটা ক্ষেত্রে করতে পারে ফরিয়াদি আপিল। কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে, দণ্ড যদি কম হয়, এই দণ্ড দেওয়াতে ফরিয়াদি যথেষ্ট মনে করছে না, সন্তুষ্ট হয় নাই, আসামির আরো সাজা দরকার, তখন সেটা কি অপর্যাপ্ত মনে হয়েছে তার কাছে, যে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে। তাহলে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে হবে এক নাম্বার, আর দুই নাম্বার হচ্ছে খালাসের বিরুদ্ধে। খালাসের বিরুদ্ধে কেমন? তাহলে ফরিয়াদি, খেয়াল করেন, এই ফরিয়াদি কয়টা ক্ষেত্রে আপিল করতে পারে? ফরিয়াদি দুইটা ক্ষেত্রে আপিল করতে পারে। একটা হচ্ছে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে, আর একটা হচ্ছে খালাসের বিরুদ্ধে। আসামিকে দণ্ড কম দিয়েছে বলে মনে হয়েছে, অপর্যাপ্ত 10 বছর কারাদণ্ড আছে কিন্তু দিয়েছে 1 বছর 2 বছর, এইটাতে ফরিয়াদি সন্তুষ্ট না, ফরিয়াদি তার দণ্ডটা আরো বাড়ায়া চায়, তখন আপিল করবে এই অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে ফরিয়াদি আপিল করবে দণ্ড বাড়ানোর জন্য, বৃদ্ধির জন্য। অথবা খালাস, আসামিকে খালাস দিয়েছে, ফরিয়াদি এতে সন্তুষ্ট না, কেন খালাস দিল, আমি এটা মানি না, আপিল আমি এটা মানি না, এই রায় আমি মানি না, উচ্চ আদালতে তখন এই খালাস আদেশের বিরুদ্ধে আপিল করবে কে? ফরিয়াদি। আর আসামি করবে কেবলমাত্র দণ্ডর বিরুদ্ধে, তার দণ্ড বেশি হয়ে গেছে, দণ্ডাদেশের বিরুদ্ধে দণ্ড কমানোর জন্য করবে আসামি। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখানে একটু ক্লিয়ার করে নেই যে আপিল করা যাচ্ছে কয়টা ক্ষেত্রে। আপিল করা যাচ্ছে এই তিনটা ক্ষেত্রে। কি কি? দণ্ডের বিরুদ্ধে, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে, খালাসের বিরুদ্ধে। আপিল আদালত কয়টা? আপিল আদালত তিনটা। তাহলে আপিলের ক্ষেত্র তিনটা, আপিল আদালত তিনটা। কি কি আপিল আদালত তিনটা? হাইকোর্ট, দায়রা, চিফ জুডিশিয়াল, ফৌজদারিতে এই তিনটা হচ্ছে আপিল এখতিয়ার সম্পন্ন আদালত। এখন কথা হচ্ছে এই যে তিনটা ক্ষেত্রে আপিল করা যায়, এই তিনটা ক্ষেত্রের মধ্যে হ্যাঁ, এই দণ্ডের বিরুদ্ধে আপিল করবে কে? আসামি করবে। আর অপর্যাপ্ত দণ্ড আর খালাসের বিরুদ্ধে কে করবে? ফরিয়াদি করবে। তাহলে আদালত কয়টা পক্ষের আপিল গ্রহণ করতে পারে? দুইটা পক্ষের আপিল গ্রহণ করতে পারে। বা কয়টা পক্ষ আপিলের সুবিধা নিতে পারে? দুইটা পক্ষ নিতে পারে। কে কে? একটা হচ্ছে আসামি আর একটা ফরিয়াদি। আসামি কয়টা ক্ষেত্রে আপিল করতে পারে? একটা ক্ষেত্রে, ক্ষেত্রটা হচ্ছে দণ্ডাদেশের বিরুদ্ধে। কি কারণে? দণ্ডটা যেন কম হয়, সেই কারণে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হচ্ছে। আর ফরিয়াদি কয়টা ক্ষেত্রে আপিল করতে পারে? ফরিয়াদি করতে পারে দুইটা ক্ষেত্রে। কি কি? একটা হচ্ছে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে করতে পারবে, আর খালাস আদেশের বিরুদ্ধে করতে পারবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে বোর্ড আমরা মুছে দিচ্ছি এবং সামনে আরো আলোচনা করব। এখন আসি, খেয়াল করবেন, তাহলে আসামি যে বোর্ডে খেয়াল করেন, তাহলে আপিল করতে পারে কে? কে আপিল করবে, তাই না? কে আপিল করবে? আপিল করবে হচ্ছে দুইটা পক্ষ। একটা হচ্ছে কে? একটা হচ্ছে আসামি, আসামি করবে, আর দুই ফরিয়াদি করবে, ফরিয়াদি করবে, তাই না? এই হচ্ছে আসামি আর এই হচ্ছে ফরিয়াদি। আসামি তাহলে কয়টা ক্ষেত্রে করতেছে?
আসামি করতেছে দণ্ডের বিরুদ্ধে, আসামি দণ্ডের বিরুদ্ধে করতেছে। তাহলে দণ্ডের বিরুদ্ধে আসামি কোথায় করবে, কোন আদালতে করবে? প্রিয় স্টুডেন্ট, আমার লাইভটা যারা দেখছেন দয়া করে শেয়ার করে দেন এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। শেয়ার দিয়ে ডান লিখবেন, তাহলে বুঝবো কে কে শেয়ার করলেন। কেমন? আর কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। তাহলে আমাদের আলোচনা ছিল কি, যে আসামি কোন ক্ষেত্রে করবে? দণ্ডের বিরুদ্ধে করবে আপিলটা। তাহলে দণ্ডের বিরুদ্ধে আসামি কোন আদালতে আপিল করবে? আসামি কোন আদালতে আপিল করবে সেই বিষয়টা নির্ভর করে আসামির বিচার হচ্ছে কোন আদালতে তার উপরে। এখন আসামির যদি বিচার হয়, আপনার খেয়াল করেন, আসামির বিচার যদি হয় দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি বিচার করে, তাহলে আসামির বিচার যদি দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট করে, তাহলে তার আদেশের বিরুদ্ধে কি হবে? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে, আদেশের বিরুদ্ধে, কেমন? দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে কোথায়? আপিল হবে চিফ জুডিশিয়ালে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে হবে আপিলটা। ঠিক আছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আপিল হবে। ধারা কত? 107 ধারা অনুযায়ী, 107 ধারায় 30 দিনের মধ্যে, কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে। এই যে আপনার, তাহলে কি বলছে? 30 দিনের মধ্যে যে হবে, এটা কোথায় বলছে কথাটা? এটা অনুচ্ছেদ কত? 154, তামাদি অনুচ্ছেদ 154তে বলছে যে 30 দিনের মধ্যে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আপিল করবে। কে করবে? আসামি করবে দণ্ডের বিরুদ্ধে। কথা ক্লিয়ার? তাহলে খেয়াল করেন যে আসামি কোথায় করবে? আসামির বিচার যদি দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট করে, দণ্ড দেয়, তাহলে সেই দণ্ডের বিরুদ্ধে আপিল করবে চিফ জুডিশিয়ালে, 107 ধারা অনুযায়ী করবে 30 দিনের মধ্যে। এই 30 দিনের মধ্যে যে করবে সে কথাটা বলছে তামাদি অনুচ্ছেদ 154তে। এবার আসি, প্রথম শ্রেণী বা যুগ্ম দায়রা 5 বছর পর্যন্ত কারাদণ্ড দিলে আপিল হবে দায়রাতে, আপিল হবে দায়রাতে, এটাও 30 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে হবে। ঠিক আছে, 30 দিনের মধ্যে। তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা যুগ্ম দায়রা যদি 5 বছর পর্যন্ত কারাদণ্ড দেয়, তখন আসামি সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোথায় করবে? এই যে দায়রাতে করবে। কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে করবে। কোন ধারা? 108 ধারা, 108 ধারা অনুযায়ী। কথা ক্লিয়ার? এখানে একটা ব্যতিক্রম আছে, খেয়াল করবেন। আমরা জানি যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল যুগ্ম 5 বছর পর্যন্ত যদি কোনো কারাদণ্ড দেয়, তার বিরুদ্ধে কোনো দণ্ডাদেশ দিলে তার বিরুদ্ধে আপিল হবে কোথায়? দায়রাতে। কিন্তু এমন একটা ক্ষেত্র আছে, ব্যতিক্রম আছে, যেটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ডবিধির 124-এর ক ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার অপরাধে
যেই কোনো দণ্ডই দিক না কেন, তার বিরুদ্ধে আপিল করতে চাইলে আসামি আপিল করবে কোথায়? আপিল করবে হাইকোর্ট বিভাগে। কোথায় করবে? হাইকোর্ট বিভাগে করবে। এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে কোন ক্ষেত্রে, এখান থেকে প্রশ্ন হতে পারে, কোন ক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে হাইকোর্টে? তাহলে কোন ক্ষেত্রে? এটা হচ্ছে আপনার দণ্ডবিধি রাষ্ট্রদ্রোহিতার মামলার ক্ষেত্রে বলবেন, যদি অপশন থাকে, রাষ্ট্রদ্রোহিতার মামলার ক্ষেত্রে বা দণ্ডবিধির 124 ক ধারার মামলার ক্ষেত্রে। ঠিক আছে, এটা ব্যতিক্রম। আর একটা হচ্ছে দায়রা আদালত। খেয়াল করবেন, দায়রা আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে, দায়রা আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে কোথায়? হাইকোর্ট বিভাগে। হাইকোর্ট বিভাগে কতদিনের মধ্যে? 60 দিনের মধ্যে। 60 দিনের মধ্যে। কত ধারা? 110 ধারা। এই 60 দিন কোথায় আছে? তামাদি অনুচ্ছেদ 155। ঠিক আছে, তাহলে হাইকোর্টে ফৌজদারি মামলার তামাদি মেয়াদ কতদিন? হাইকোর্টে ফৌজদারি মামলার তামাদি মেয়াদ হচ্ছে 60 দিন। কোথায় বলছে? তামাদি আইনের 155 অনুচ্ছেদে বলেছে। তাহলে দায়রা আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে আসামি আপিল করবে কোথায়? হাইকোর্ট বিভাগে করবে। কতদিনের মধ্যে? 60 দিনের মধ্যে, তামাদি অনুচ্ছেদ 155 অনুযায়ী। ঠিক আছে। আর এখানে আর একটা বিষয়, যুগ্ম দায়রা যদি 5 বছরের অধিক কারাদণ্ড দেয়, তাহলে সেই ক্ষেত্রেও আপিল হবে কোথায়? হাইকোর্ট বিভাগে হবে 60 দিনের মধ্যে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? আর এটা কোন ধারা অনুযায়ী হবে? 110 ধারা অনুযায়ী হবে। তাহলে আমরা একটু ক্লিয়ার করে নেই যে কে আপিল করবে। আসামি করবে আর ফরিয়াদি করবে। আসামি কোথায় আপিল করবে? আসামি কোথায় আপিল করবে সে বিষয়টা নির্ভর করে আসামিকে কোন আদালত বিচার করে দণ্ড দিল, সেই আদালতের উপরে নির্ভর করবে কোন আদালতে আপিল করবে। বিচার যদি হয় দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর আদালতে, ম্যাজিস্ট্রেটের আদালতে, তাহলে আপিল হবে চিফ জুডিশিয়ালে 107 ধারা অনুযায়ী 30 দিনের মধ্যে। আর আসামির বিচার যদি করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিংবা যুগ্ম দায়রা যদি বিচার করে 5 বছর পর্যন্ত কারাদণ্ড দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপিল করবে আসামি কোথায়? দায়রা আদালতে করবে 30 দিনের মধ্যে। তামাদি অনুচ্ছেদ 154 ধারা। কত ধারায় করবে? এটা 108 ধারায় করবে এই আপিলটা। আর যদি বিচারিক আদালত দায়রা আদালত হয়, তাহলে দায়রা আদালতের আদেশের বিরুদ্ধে এবং যুগ্ম দায়রা যদি 5 বছরের বেশি আসামিকে কারাদণ্ড দেয়, তাহলে সেই ক্ষেত্রে আসামি ওই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবে কোথায়? হাইকোর্ট বিভাগে করবে। কতদিনের মধ্যে করবে? 60 দিনের মধ্যে করবে। কোথায় বলছে 60 দিনের মধ্যে করবে? তামাদি আইনের এই 60 দিনের বিধানটা আছে 155 অনুচ্ছেদে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। গেল আসামির ক্ষেত্রটা গেল তালি। ঠিক আছে, আসামি মানে কোন কোন ধারায় করবে আপিল, কেন করবে, সেই বিষয়ে আমরা জানলাম। এবার আমরা নিচ্ছি যে এই ফরিয়াদি। তাহলে ফরিয়াদি খেয়াল করেন, এই ফরিয়াদি দুটো ক্ষেত্রে আপিল করতে পারে। তাহলে আসামি করতে পারে একটা ক্ষেত্রে, আর ফরিয়াদি আপিল করবে দুইটা ক্ষেত্রে। ক্ষেত্র দুটা কি খেয়াল করেন। একটা ক্ষেত্র হচ্ছে আপনার খালাসের বিরুদ্ধে, আর হচ্ছে এই খালাসের বিরুদ্ধে আপিল। আর একটা, এটা হচ্ছে নাম্বার 1। 2 হচ্ছে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে। তাহলে খেয়াল করবেন যে খালাসের বিরুদ্ধে আপিল হচ্ছে কোথায়? খালাসের বিরুদ্ধে হচ্ছে 417 ধারায়। 417 ধারায় করতেছে। কেমন? 417 ধারায় করতেছে। আর অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে করতেছে কোথায়? 417
ক ধারায়, 417 ক ধারায়। তাহলে ফরিয়াদি কয়টা ধারায় আপিল করতে পারে প্রশ্ন হতে পারে। ফরিয়াদি কয়টি ধারায় আপিল করতে পারে? 2টি ধারায় আপিল করতে পারে। কি কি? একটা হচ্ছে কোন কোন ধারা? একটা হচ্ছে 417 ধারা খালাস আদেশের বিরুদ্ধে, আর একটা 417 ক ধারা অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে। ফরিয়াদি কয়টা ক্ষেত্রে করতে পারে? 2টা ক্ষেত্রে, খালাস আদেশের বিরুদ্ধে, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে। কয়টা ধারায় করতে পারে? 2টা ধারায় করতে পারে, 417 ধারা, 417 ক ধারা। এতটুকু ক্লিয়ার? এখন দেখেন, এই যে খালাস আদেশের বিরুদ্ধে যে ফরিয়াদি আপিল করবে, তাই না? এখন আমরা জানি মামলার প্রকৃতি অনুযায়ী এই আপিলটা হবে। মামলা আমরা জানি যে 2 ভাবে দায়ের করা যায়। একটা হচ্ছে জিআর মামলা। মামলা কয় প্রকার হচ্ছে? যে জিআর মামলা আর সিআর মামলা। মূলত আমরা 2 ভাগে যদি ভাগ করি তাহলে জিআর মামলা আর একটা হচ্ছে সিআর মামলা। এখন কথা হচ্ছে যে জিআর মামলায় যদি আদালত খালাস দেয়, তাহলে এই জিআর মামলায় বোর্ডে খেয়াল করবেন, জিআর মামলায় খালাস আদেশের বিরুদ্ধে, জিআর মামলায় খালাসের বিরুদ্ধে আপিল করবে কে? জিআর মামলায় খালাসের বিরুদ্ধে আপিল করবে সরকারের পক্ষে পিপি করবে 6 মাসের মধ্যে। কথা ক্লিয়ার? তাহলে জিআর মামলায় কে করবে? জিআর মামলায় আপিল করবে, খালাস আদেশের মামলা বিরুদ্ধে আপিল করবে সরকারের পক্ষে পিপি। ঠিক আছে? কোথায় করবে খেয়াল করেন। এই যে পিপি করবে যদি দায়রা আদালতের খালাস আদেশ হয়, দায়রা আদালত মূল মামলায় বা আপিলে যদি খালাসের আদেশ দেয়, সেই ক্ষেত্রে পিপি হাইকোর্ট বিভাগে আপিল করবে, খালাস আদেশের বিরুদ্ধে আপিল করবে 6 মাসের মধ্যে। তাহলে পিপি হাইকোর্ট বিভাগে 6 মাসের মধ্যে করবে। এই যে 6 মাসের মধ্যে করবে, এটা কোথায় বলছে? এটা বলছে তামাদি কত অনুচ্ছেদ? তামাদি অনুচ্ছেদ 157-তে বলছে। তামাদি অনুচ্ছেদ 157-তে বলছে যে খালাস আদেশের বিরুদ্ধে জিআর মামলায় পিপি আপিল করবে হাইকোর্ট বিভাগে 6 মাসের মধ্যে। অনুচ্ছেদ 157-তে বলছে তামাদির কথাটা। ক্লিয়ার? আর যদি দায়রা আদালত, এটা হচ্ছে দায়রা আদালতের আদেশের বিরুদ্ধে কিন্তু, আর যদি ম্যাজিস্ট্রেট আদালত খালাসের আদেশ দেয়, তখন আপিল করবে কোথায়? তখন আপিল করবে দায়রা আদালতে। এতটুকু ক্লিয়ার? তাহলে দায়রা আদালত মূল মামলায় বা আপিল এখতিয়ারে যদি আসামিকে খালাস দেয়, তার বিরুদ্ধে আপিল হবে হাইকোর্ট বিভাগে 6 মাসের মধ্যে। কে করবে? জিআর মামলা হলে পিপি করবে সরকারের পক্ষে। আর যদি ম্যাজিস্ট্রেট আদালত খালাস দেয় মূল মামলায় বা আপিলে, তাহলে কোথায় করবে? দায়রাতে করবে। কথা ক্লিয়ার? এখন আসি সিআর মামলা হলে। এটা তো গেল জিআর মামলায়। এখন হচ্ছে কি সিআর মামলায় যদি হয়, খেয়াল করেন, এই সিআর মামলায় হলে কে করবে? সিআর মামলা হলে করবে ফরিয়াদি করবে। সিআর মামলা হলে কে করবে? ফরিয়াদি করবে। দায়রা আদালত যদি সিআর মামলায় আসামিকে খালাস দেয় বা আপিলে খালাস দেয়, আপিল এখতিয়ারে খালাস দেয়, তখন আপনার এই ফরিয়াদি আপিল করবে। ফরিয়াদি আপিল কোথায় করবে? ফরিয়াদি আপিল করবে হাইকোর্ট বিভাগে। কেমন? ফরিয়াদি হাইকোর্ট বিভাগে করবে। কতদিনের মধ্যে করবে? হচ্ছে ওই 60 দিনের মধ্যে করবে উনি। 60 দিনের মধ্যে। এই যে 60 দিনের মধ্যে করবে, এই বিধানটা কিন্তু তামাদি আইনে দেওয়া হয় নাই। কোথায় দিছে? এইটা ফৌজদারি কার্যবিধির 417-র 3 ধারায় বলছে যে 60 দিনের মধ্যে সিআর মামলায় ফরিয়াদি খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করবে। কেমন? এটা হচ্ছে যদি
দায়রা আদালতের আদেশ হয় খালাসের আদেশ সেই ক্ষেত্রে। আর যদি ম্যাজিস্ট্রেট আদালত মূল মামলায় বা আপিল এখতিয়ারে যদি খালাস দেয়, তখন ফরিয়াদি কোথায় করবে? দায়রাতে করবে। ঠিক আছে, তখন করবে এই যে দায়রাতে, দায়রাতে করবে। এটাও 60 দিনের মধ্যে। দায়রাতে জন্য যে আমরা তামাদি আইনে দেখলাম যে দায়রা আদালতে আপিল 30 দিন, কিন্তু এইটা ফরিয়াদি যদি খালাস আদেশের বিরুদ্ধে আপিল করে, ফরিয়াদি খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্টে করুক আর দায়রাতে করুক, তামাদি মেয়াদ 60 দিন। কোথায় বলছে এটা? তামাদি আইনে বলে না, এটা ফৌজদারি কার্যবিধির 417-র 3 ধারায় বলছে। ফরিয়াদি যেখানেই আপিল করুক না কেন, খালাসের বিরুদ্ধে হাইকোর্টে করুক আর দায়রাতে করুক, 60 দিন তামাদি মেয়াদ। আর যদি সরকার করে, পিপি করে সরকারের পক্ষে, খালাস আদেশের বিরুদ্ধে আপিল হাইকোর্টে করলেও 6 মাস, দায়রাতে করলেও 6 মাস। কথা বোঝাইতে পারছি এই পর্যন্ত? ওকে, এখন আসি, তাহলে এই পদটা আমরা মুছে দিচ্ছি। তাহলে অপর্যাপ্ত ক্লিয়ার করি, একটু ক্লিয়ার করি যে খালাসের বিরুদ্ধে আপিল করবে কোন ধারায়? খালাসের বিরুদ্ধে আপিল হবে 417 ধারায়। 417 ধারায় হবে। কে করবে? ফরিয়াদি করবে। তাহলে এখন যদি জিআর মামলা হয়, জিআর মামলা হলে সেই ক্ষেত্রে ফরিয়াদি ওই তখন ফরিয়াদি আর কি সরকারি ফরিয়াদি। জিআর মামলা হলে কেমন? রাষ্ট্র বা সরকার হচ্ছে বাদী হয় জিআর মামলায়। সুতরাং ফরিয়াদি এখানে সরকারকে বা পিপিকে বলা যাবে, তাই না? তাহলে যদি জিআর মামলা হয়, সরকারের পক্ষে পিপি আপিল করবে। দায়রা আদালতের মূল মামলা বা আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে পিপি আপিল করবে হাইকোর্টে 6 মাসের মধ্যে। তামাদি অনুচ্ছেদের 157 ধারায় 6 মাসের কথা বলা হয়েছে। যদি ম্যাজিস্ট্রেট কোর্ট খালাস দেয়, হোক মূল বিচারে হোক আপিলে, সেক্ষেত্রে সরকার কোথায় করবে? দায়রাতে করবে। এটাও 6 মাসের মধ্যে। আর যদি সিআর মামলা হয়, তখন হচ্ছে ফরিয়াদি করবে। যে মামলাগুলো কোর্টে করা হয় সেটা সিআর মামলা। তাহলে সিআর মামলায় খালাস আদেশের বিরুদ্ধে আপিল করবে ফরিয়াদি। দায়রার মূল এখতিয়ারে বা আপিল এখতিয়ারে যদি খালাসের আদেশ হয়, তার বিরুদ্ধে ফরিয়াদি আপিল করবে সেই খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্টে 60 দিনের মধ্যে। আর যদি ম্যাজিস্ট্রেট কোর্টের আদেশ হয়, তাহলে করবে দায়রাতে 60 দিনের মধ্যে। কোথায় বলছে? এই 60 দিনের কথা বলছে কোথায়? ফৌজদারি কার্যবিধির 417-র 3 ধারায়। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আমরা নিব যে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করবে কোথায়। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল কে করবে? এটাও ফরিয়াদি করবে। এখন যদি জিআর মামলা হয়, খেয়াল করেন, এই ক্ষেত্রেও জিআর মামলা হলে ঠিক আছে, জিআর মামলায় কে করবে? জিআর মামলায় এটা হচ্ছে সরকারের পক্ষে পিপি করবে। জিআর মামলায় সরকার বা পিপি, ঠিক আছে, সরকার বা পিপি করবে। এটা হবে 60 দিনের মধ্যে। 60 দিনের মধ্যে দায়রা আদালতে, এটা হচ্ছে কি 60 দিনের মধ্যে, খেয়াল করবেন, আপনার জিআর মামলায় 60 দিনের মধ্যে করবে কোথায়? হাইকোর্টে করবে। এটা অন্য কোনো কোর্টে না, 60 দিনের মধ্যে হাইকোর্টে করবে। তাহলে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে জিআর মামলা হলে খালাস আদেশের বিরুদ্ধে সরকার বা পিপি আপিল করবে হাইকোর্টের 60 দিনের মধ্যে। কেমন? আর যদি সিআর মামলা হয়, সিআর মামলা হলে আপনার ফরিয়াদি আপিল করবে আপিল এখতিয়ার সম্পন্ন আদালতে করবে। যদি এই অপর্যাপ্ত দণ্ড হয়, যদি মানে চিফ জুডিশিয়াল বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নিম্ন আদালতগুলো যদি খালাস আদেশ দেয়, তখন করবে হাইকোর্টে।
মানে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী দিলে করবে চিফ জুডিশিয়ালে, চিফ জুডিশিয়াল প্রথম শ্রেণী দিলে করবে দায়রাতে, দায়রা যদি দেয় খালাস আদেশ তাহলে তখন হাইকোর্টে অর্থাৎ আপিল এখতিয়ার সম্পন্ন আদালতে ফরিয়াদি অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করবেন শেয়ার মামলায় 60 দিনের মধ্যে। এই 60 দিনের বিধানটা কোথায় বলছে? এটা বলছে আপনার 417 ক ধারার শর্তে বলা হয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু তামাদি আইনের তামাদি মেয়াদ নয়। কথা ক্লিয়ার এ পর্যন্ত? তাহলে ক্লিয়ার করে দেই আরো একটু, যে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে 417 ধারায় আপিল করা যায়। আপিল করবে কে? জিআর মামলা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপিল করবে সরকার পক্ষে বা রাষ্ট্রপক্ষে, পিপি করবে 60 দিনের মধ্যে, হাইকোর্টে করবে। এটা দায়রাতে বা অন্য কোথাও করা যাবে না, হাইকোর্টে করবে পিপি। আর ফরিয়াদি সিআর মামলা হলে ফরিয়াদি করবে আপিল এখতিয়ার সম্পন্ন আদালতে। এ পর্যন্ত আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছেন। তো যারা লাইভটি দেখছেন, যদি লাইভটি ভালো লেগে থাকে আপনারা এই লাইভটি করবেন, ক্লাসে শেয়ার করে দিবেন। যতটুকু পড়ালাম এর একটা সিনপসিস দিচ্ছি, খেয়াল করবেন। আপিল করা যায় কয়টা ক্ষেত্রে? এখন প্রশ্ন আকারে আর কি সিনপসিসটা দিব। আপিল করা যায় কয়টা ক্ষেত্রে? আপিল করা যায় 3টা ক্ষেত্রে। কি কি? দণ্ডের বিরুদ্ধে, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে এবং খালাসের বিরুদ্ধে। এই 3টা ক্ষেত্রে আপিল করা যায়। আপিল আদালত কয়টি ফৌজদারিতে? আপিল আদালত হচ্ছে 3টি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দায়রা আর হাইকোর্ট, এই 3টা। তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আপিল করা যায় কোন ধারায়? 107 ধারায়। দায়রাতে আপিল করা যায় কোন ধারায়? 108 ধারায়। আর হাইকোর্ট বিভাগে আপিল করা যায় কোন ধারায়? 110 ধারায়। ঠিক আছে? আচ্ছা, আপিল আদালত কয়টা পক্ষের আপিল গ্রহণ করতে পারে? 2টা পক্ষের, আসামির এবং ফরিয়াদির। আসামি কয়টা ক্ষেত্রে আপিল করতে পারে? আসামি একটা ক্ষেত্রে আপিল করতে পারে, দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারে। আর ফরিয়াদি কয়টা ক্ষেত্রে আপিল করতে পারে? 2টা ক্ষেত্রে ফরিয়াদি আপিল করতে পারে, খালাসের বিরুদ্ধে করতে পারে আর অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে করতে পারে। খালাসের বিরুদ্ধে ফরিয়াদি কোন ধারায় আপিল করবে? 417 ধারায় করবে। আর অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে ফরিয়াদি কোন ধারায় আপিল করবে? 417 ক ধারায় আপিল করবে। আচ্ছা, খালাস আদেশের বিরুদ্ধে জিআর মামলায় আপিল করবে কে? জিআর মামলায় আপিল করবে সরকার বা পিপি। কোথায় করবে? দায়রার আদেশের বিরুদ্ধে জিআর মামলায় পিপি কোথায় আপিল করবে? হাইকোর্টে আপিল করবে। খালাসের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবে কোন ধারায়? 417 ধারায়। কতদিনের মধ্যে হাইকোর্টে পিপি আপিল করবে দায়রার বিরুদ্ধে? 6 মাসের মধ্যে। 6 মাস তামাদি মেয়াদ তামাদি আইনের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 157 অনুচ্ছেদে। আচ্ছা, যদি বলে জিআর মামলায় ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে পিপি কোথায় আপিল করবে? দায়রাতে আপিল করবে। কতদিনের মধ্যে? 6 মাসের মধ্যে। আবার খেয়াল করবেন, ফরিয়াদি জিআর মামলায় আপিল করবে কোথায়? ফরিয়াদি জিআর মামলায় আপিল করবে দায়রার আদেশের বিরুদ্ধে, হাইকোর্টে করবে। কতদিনের মধ্যে? 60 দিনের মধ্যে। সিআর মামলায় ফরিয়াদি ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করবে? দায়রাতে করবে। কতদিনের মধ্যে? 60 দিনের মধ্যে। কোথায় বলছে? 417 3 ধারায় বলছে। আর অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করবে কে? ফরিয়াদি করবে। অর্থাৎ ফরিয়াদি করলে পরে কোন ধারায় করবে? 417 ক ধারায় করবে। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল জিআর মামলার ক্ষেত্রে করবে পিপি বা সরকার। কোথায় করবে? হাইকোর্ট বিভাগে করবে। কতদিনের মধ্যে? 60 দিনের মধ্যে। আর সিআর মামলায় কে করবে? ফরিয়াদি করবে। কোথায় করবে? আপিল এখতিয়ার সম্পন্ন আদালতে করবে। অর্থাৎ দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর আদেশ দিলে
দণ্ডাদেশের বিরুদ্ধে করবে চিফ জুডিশিয়াল বা প্রথম শ্রেণীর আদেশের বিরুদ্ধে করবে দায়রাতে, আর দায়রার আদেশের বিরুদ্ধে করবে হাইকোর্টে। কতদিন? 60 দিনের মধ্যে করবে সকল আদালতেই। কোথায় বলছে? 417 খতে বলছে, কতে, সরি 417 কতে বলেছে। আপনারা জানেন ল এক্সপ্রেস একটা সুনামধন্য আইন শিক্ষা প্রতিষ্ঠান। ইতিমধ্যে অসংখ্য স্টুডেন্ট অ্যাডভোকেট হিসেবে ল এক্সপ্রেস থেকে আপনার স্বীকৃতি পেয়েছে, সনদ পেয়েছে এই ল এক্সপ্রেসে পড়াশোনা করেই। তো গত বছরও আমি একটা ফ্রি লাইভ ক্লাস করেছিলাম, একটা সম্পূর্ণ কোর্স দিয়েছিলাম আপনাদেরকে, সেটা আমরা সবাই জানি। তো এই প্রতি বছরের মতো আমি এইবারও সর্বোচ্চ 100 জন স্টুডেন্টকে ফ্রি পড়াতে চাই, যারা 2025-এর 29 নভেম্বর পরীক্ষায় বসবেন। তাদের 100 জনকে আমি দায়িত্ব নিতে চাই আপনাকে যোগ্য করে গড়ে তোলার জন্য। এই যে 2 মাস সময় আছে, ইনশাল্লাহ এই 2 মাসের মধ্যে আপনাকে যোগ্য করে গড়ে তুলতে চাই সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না ইনশাল্লাহ। সপ্তাহে 3টা ক্লাস হবে, ক্লাস টাইমটা আমি জানাই দেব। যারা কেবলমাত্র মানে সত্যিকারেই অ্যাডভোকেট হতে চান এবং পাশ করতে চান, শুধু তারা আমাকে নক করবেন। কেউ ইয়ার্কি ফাজলামো করার জন্য আসবেন না। যারা মন থেকে পড়তে চান যে না ল এক্সপ্রেসের পড়া, আমাদের ল এক্সপ্রেসের ক্লাসগুলো কেমন, পড়াটা কেমন আপনারা সবাই জানেন। যদি মন চায় যে না পড়ি, ফি দিচ্ছি না, 1 টাকাও ফি নিব না, আপনাকে পরীক্ষায় যেন অ্যাটলিস্ট 50 পেয়ে পাশ করেন। আমার টার্গেট হচ্ছে 50, ঠিক আছে? পরীক্ষার আগের দিন পর্যন্ত ফ্রিতে পড়বেন, কোনো টাকা পয়সা লাগবে না। টাকা দিয়ে এত টাকা দিয়ে পড়াশোনার দরকার নাই। আপনারা ফ্রিতে 100 জনকে আমি পড়াবো, প্রতি বছরই পড়াই একদম ফ্রিতে। জুমের খরচও নিব না, জুমটাও আমার নিজ পেমেন্টে দিলাম, ঠিক আছে? যারা পড়তে চান খুব শীঘ্রই ক্লাস শুরু হবে। আপনারা নাম্বারটা লিখে নেন, কোনো মেসেঞ্জারে মেসেজ টেসেজ দেওয়ার দরকার নাই, শুধুমাত্র ফোন করবেন। যারা 013-54-95-96 এই নাম্বারে কল করে আপনার ভর্তিটা কনফার্ম করবেন। এবং ক্লাস করতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, এবং এই 3 দিন ক্লাসের মাধ্যমে যে সময় আছে এই সময়ে আমি আপনাদেরকে একদম পরীক্ষায় যেন পাশ করতে পারেন সে ব্যবস্থা ইনশাল্লাহ করে দেব, তৈরি করে দেব আপনাকে ওইভাবে, ঠিক আছে? যারা এক্স্যাক্টলি পড়তে চান জুমের মাধ্যমে যোগাযোগ করবেন সম্পূর্ণ ফ্রিতে। আপনার বন্ধু বান্ধবকে এই মেসেজটা দিয়ে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।